তো ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি চ্যাপ্টার নাম্বার 1 এর পার্ট 2 এর বিষয় নিয়ে। তো আজকে আমরা পড়বো তোমার একক নিয়ে। এক্সেট্রা জিনিস নিয়ে। তো দেখে না, একক কাকে বলে। হ্যাঁ, দেখো, একক দুই প্রকারের। এই যে একক কয় প্রকারের? দুই প্রকারের। ঠিক আছে, একক দুই প্রকারের। এক নম্বর হচ্ছে মৌলিক একক। মৌলিক একক। ওকে, এক নম্বর হচ্ছে মৌলিক একক। দুই নম্বর হচ্ছে লব্ধ একক। করে দেখতে পাচ্ছ তোমরা? মৌলিক একক এবং লব্ধ একক। ঠিক আছে, দেখো মৌলিক একক লব্ধ এককের মধ্যে পার্থক্য কি? দেখো, মৌলিক একক বলতে, মৌলিক একক যে এই জিনিসটা জানতে গেলে তোমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়েছো। ওকে, এবার চলো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণে কিছু জিনিস দেখে নেওয়া যায়। তো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কি বলে? স্বরবর্ণতে কি থাকে? স্বরবর্ণতে থাকে যে তোমার যেসব ধ্বনি বা অন্য কোনো ধ্বনি সাথে সাথে উচ্চারণ হতে পারে তাকে বলে কি? স্বরধ্বনি। ঠিক সেরকম এখানেও সেরকমই মৌলিক এককে যে তোমার হচ্ছে যেসব রাশিগুলি অন্যান্য এককের সাথে ছাড়াই গঠিত হতে পারে তাকে মৌলিক একক বলে। ওকে, তো এই চলো সংজ্ঞাটা লিখে নেওয়া যাক। তো দেখো, মৌলিক একক কাকে বলে? দেখো, যে রাশিগুলির একক অন্য কোনো এককের সাহায্য ছাড়াই গঠিত হতে পারে, হ্যাঁ, তাকে মৌলিক একক বলে। আশা করি দেখতে পাচ্ছ সবাই। আবার দেখিয়ে দিচ্ছি, যে রাশিগুলির একক অন্য কোনো এককের সাহায্য ছাড়াই গঠিত হতে পারে তাকেই মৌলিক একক বলে। ওকে, বুঝতে পেরেছ? এবার লব্ধ একক কাকে বলে বলতো? দেখো, লব্ধ একক বলতে যে ব্যঞ্জন ধ্বনি, তোমরা জেনেছো ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? যেসব ধ্বনি স্বরধ্বনি বা সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারতো না তাকে কি বলে? লব্ধ একক। এবার তাকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এবার লব্ধ এককের সেম তাই, যেসব এককগুলি বা যেসব ভৌত রাশির এককগুলি মৌলিক এককের সাহায্য ছাড়া গঠিত হতে পারে না তাকে বলা হচ্ছে কি? লব্ধ একক। ওকে, তো দেখো সংখ্যাটা লিখে নেওয়া যাক, সংখ্যাটা লিখলে তোমাদের ভালো হবে। তো দেখো, এখন যেসব ভৌত রাশির এককগুলি, দেখো জুম করে দেখাচ্ছি। দেখো, যেসব ভৌত রাশির এককগুলি মৌলিক এককের সাহায্য ছাড়া গঠিত হতে পারে না তাকে লব্ধ একক বলে। এটা বুঝতে পেরেছ? আবার দেখাচ্ছি, লব্ধ একক কাকে বলা হচ্ছে? যেসব ভৌত রাশির এককগুলি মৌলিক এককের সাহায্য ছাড়া উচ্চারিত হতে বা গঠিত হতে পারে না তাকে বলা হচ্ছে, দেখো, গঠিত হতে পারে না তাকে বলা হচ্ছে লব্ধ একক। ওকে, বুঝতে পেরেছো? তাহলে মৌলিক একক ও তোমার হচ্ছে লব্ধ এককের মধ্যে যে পার্থক্যটা, সেটা আমি আবার বলে দিচ্ছি। দেখো, মৌলিক একক কাকে বলে? দেখো, যেসব ভৌত রাশির এককগুলি অন্য কোনো এককের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে হবে। দেখো, অন্য কোনো এককের সাহায্য ছাড়াই গঠিত হতে পারে তাকে বলা হচ্ছে কি? মৌলিক একক। ওকে, এবার লব্ধ একক কাকে বলে? যেসব ভৌত রাশির এককগুলি মৌলিক এককের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বলা হচ্ছে গঠিত হতে পারে না তাকে বলা হচ্ছে কি? লব্ধ একক। ওকে, সিম্পল ফান্ডা, সিম্পল জিনিস, খুব সহজ। এবার আমি মৌলিক একক ও লব্ধ এককের সম্বন্ধে কিছু ফ্যাক্ট যেগুলো রয়েছে সেই ফ্যাক্টগুলোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখো, এই মৌলিক একক বলছে, দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, দেখো, মৌলিক একক 7 প্রকারের হয়। মৌলিক একক মোট কটা হয়? 7টি হয়। ঠিক আছে, এবার তার মধ্যে এই তোমাদের 3টে দেখছো, এই যে 1, 2 and 3, দৈর্ঘ্য ভর সময়। এই 3টে তোমরা দেখেছো সিজিএস এবং এসআই তে পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এবং আগের ভিডিওতে আমরা বলেছি যে এই 3টের মাধ্যমে আমরা সবকিছু মান বের করতে পারবো। এর জন্য দেখো, এই 3টাকে আমরা লাইন একটু হাইলাইট করে দেখিয়েছি, কারণ এই 3টেই হচ্ছে মেন জিনিস। মেন মৌলিক এককের বলতে এই মেন জিনিসগুলো হচ্ছে, মেন মৌলিক একক হচ্ছে এই যে এই 3টে। ঠিক আছে, এই 3টে হচ্ছে এই মেন মৌলিক একক। তো দেখো, মৌলিক একক আরো মোট আরো 7টি রয়েছে। তো দেখো 7টি কি? একটা হচ্ছে দৈর্ঘ্য, জানো তোমরা দৈর্ঘ্য, তারপর হচ্ছে ভর, তারপর হচ্ছে সময়। ওকে, তারপর হচ্ছে দীপন প্রাবল্য। ওকে, দীপন প্রাবল্য, তড়িৎ প্রবাহ মাত্রা বলতে, ধরো একটা তড়িৎ এখান থেকে এতদূর ধরে যাবে। এবার ও একবার এদিক দিয়ে, 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 আবার এরকম করে আবার এদিক এরকম করে যাচ্ছে। এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা।
বা তড়িৎ প্রবাহ মাত্রা যদি সোজা ভাবে যায় কারেন্ট তাড়াতাড়ি আসবে, যদি যদি বেঁকে যেরকম যদি বেঁকে যায় মানে এরকম বেঁকে যায় তাহলে কম মানে আস্তে আস্তে কারেন্ট আসবে। তাপমাত্রা ভুল হয়েছে, তাপমাত্রা না তাপমাত্রা বলতে তোমরা জানো কোনো জিনিসে যখন তাপ দেওয়া হয় বা উত্তাপ দেওয়া হয়, আশা করি দেখতে পাচ্ছ সবাই। হ্যাঁ, এই যে তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, এরপর হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, তাপমাত্রা বলতে কোনো জিনিসে যখন তাপ দেওয়া হয়, ধরো ধরো পেনটাকে ধরো লেজার লাইটে যখন আমি উত্তাপে রাখবে তাপ দিই, তাহলে কি হবে, তোমার কি বেশি করে কি তাপ উৎপন্ন হবে। এই যে তাপ উৎপন্ন হবে সেই পরিমাপটাকে তাপমাত্রা একক দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রা ধরো 2 তাপমাত্রা এরকম। আর পদার্থের পরিমাণটা তোমরা জেনে রাখো। তো সেই পদার্থের পরিমাণ যেটা, এটা ইম্পর্টেন্ট খুব, এটা তোমাদের কেমিস্ট্রি পার্টেও লাগবে। তো সেই পদার্থের পরিমাণের মধ্যে সেটা হচ্ছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মোল। ওকে, মোলটা তো ছোট হাতে লিখতে হবে। এই যে দেখিয়ে দিচ্ছি যে মোলটাকে তোমাদের লিখতেই হবে। এটা তোমার এসআই বা সিজিএস না, এটা মোলটা এমনি আছে। তো দেখে না, আমি আবার বলে দিচ্ছি, মৌলিক একক ক প্রকারের? 7 প্রকারের। তার মধ্যে 3টে মেন, দৈর্ঘ্য, ভর, সময়। বুঝতে পারছো? এই দৈর্ঘ্য, ভর, সময়, এছাড়াও দৈর্ঘ্য, ভর, সময়, দীপন প্রাবল্য, তড়িৎ প্রবাহ মাত্রা, তারপরে তড়িৎ প্রবাহ মাত্রা, আর তারপর হচ্ছে তাপমাত্রা, আর হচ্ছে পদার্থের পরিমাণ। ওকে, দেখে নিচ্ছি আশা করি। এবার কিছু সূত্র আছে। এবার সেই সূত্রগুলো আমি তোমাদেরকে মানে এখানে বোঝাতে পারবো না, কারণ এখানে বোঝাতে গেলে অনেকটা বড়, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেগুলোকে আমি শর্টসের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, তো তারপরে দেখা যাক কিছু ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট এককে কিছু জিনিস। ওকে, তো দেখো এগুলো হচ্ছে ছোট থেকে বড় একক। হ্যাঁ, ছোট এগুলো হচ্ছে স্মলার, ছোট একক প্রকাশ করার পদ্ধতি। ঠিক আছে, তো দেখো ডেসিকে কি বলা হচ্ছে? দেখো ডেসি যে ভগ্নাংশটা 10⁻⁻1, চিহ্ন হচ্ছে ডি। ঠিক আছে, চিহ্ন হচ্ছে ডি। আবার সেন্টির হচ্ছে ভগ্নাংশ 10⁻⁻2, চিহ্ন হচ্ছে সি। মানে আমরা সেন্টিকে ধরো আমরা এইভাবে এখানে লিখি, ধরো আমরা সেন্টিকে এস দ্বারা প্রকাশ করতে, মানে সি দ্বারা প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো মিলি, MILI, ওটা হচ্ছে 10⁻⁻3। দেখতে পাচ্ছ আশা করি, মার্কিং করছি। হ্যাঁ, 10⁻⁻3, ওটাকে হচ্ছে এম, ছোট হাতে এম দ্বারা প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, তারপরে মাইক্রো, MICRO, মাইক্রো 10⁻⁻6 ইউ, ন্যানো 10⁻⁻9 এন, পিকো 10⁻⁻12 পি, ফেমটো 10⁻⁻15 এফ, আর অ্যাটো, এই যে অ্যাটো 10⁻⁻18 এ। তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, দেখো ডেসি অ্যান্ড সেন্টি মাইনাস, দেখো ডেসি অ্যান্ড সেন্টি এই যে -1 আর হচ্ছে -2 আছে। ঠিক আছে, ডেসি অ্যান্ড সেন্টি -1 আর -2 আছে। তারপর ডেসি সেন্টি মিলি। ওকে, ডেসি সেন্টি 10⁻⁻1, ডেসি হচ্ছে 10⁻⁻1, সেন্টি হচ্ছে 10⁻⁻2, এন্ড তারপরে শুরু হচ্ছে মিলি হচ্ছে 10⁻⁻3, তারপর হচ্ছে মাইক্রো 10⁻⁻6, -10⁻⁻9, 10⁻⁻12, -15, -18। তোমরা একটা ফ্রিকোয়েন্সি লক্ষ্য করতে পারছো কি না জানি না। ওকে, সেই জিনিসটা হচ্ছে, দেখো এখানে 3 রয়েছে, এখানে 6 রয়েছে, এখানে 9 রয়েছে, এখানে 12, 15, 18। 3-এর থেকে আরো 3 যোগ করো, কত হচ্ছে 6, 6-এর থেকে আরো 3 যোগ করো 9, 9-এর থেকে আরো 3 যোগ করো 12, 12-এর থেকে আরো 3 যোগ করো 15, 15-এর থেকে আরো 3 যোগ করে 18। বুঝতে পারছো? অর্থাৎ মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অ্যাটো, মানে এইগুলোতে 3-এর ফ্রিকোয়েন্সি লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু এটা ছোট, যার ফলে এখানে -3 মাইনাসটা দেখাচ্ছে, বাট এখানে 3, 6, 9, 12, 15, 18 মানে 3 ঘর করে এগোচ্ছে। হ্যাঁ, জানি না কারা রিলেট করতে পারবে, বাট ওটা মনে রাখাটা খুব সহজ। আর ডেসি সেন্টি তো তোমরা মনে রাখতেই পারবে আশা করি। তোমার এবার বড় এককে যাওয়া যাক, বড় এককটা আরো সহজ হবে। তো দেখো এটা হচ্ছে বড় একক। ঠিক আছে, এটা হচ্ছে বিগ, বড়দের জন্য, মানে বড় এককদের জন্য। ঠিক আছে,
তো দেখো এখানে আছে ডেকা, সেম জিনিস দেখো, যেহেতু এটা বড় তার ফলে এখানে কিন্তু মাইনাসটা কিন্তু নেই, ঠিক আছে, যেহেতু এটা বড় যার ফলে কিন্তু এখানে মাইনাসটা নেই। ওকে, দেখো এখানে ডেকা 10⁻1 চিহ্ন হচ্ছে ডিএ, হেক্টা 10⁻2 চিহ্ন হচ্ছে এইচ স্মল এইচ, কিলো 10⁻3 কে, মেগা 10⁻6। দেখো আবার কিন্তু সেই ফ্রিকোয়েন্সি লক্ষ্য করা যাচ্ছে, কি ফ্রিকোয়েন্সি দেখো, ডেকা আর হেক্টা, ডেকা আর হেক্টা 10⁻1 হচ্ছে ডেকা, হেক্টা হচ্ছে 10⁻2। এরপরে দেখো কিলো 10⁻3 চিহ্ন হচ্ছে কে, আবার মেগা 10⁻6, একটু দাঁড়াও, 10⁻6, ওকে মেগা, গিগা 10⁻9, টেরা 10⁻12, পেটা 10⁻15 and এক্সা 10⁻18। দেখো এখানে দেখো 3, 6, 9, 12, 15, 18, 3-এর সঙ্গে 3 যোগ করলে 6, 6-এর সঙ্গে 3 যোগ করলে 9, 9-এর সঙ্গে 3 যোগ করলে হয় 12, 12-এর সঙ্গে 3 যোগ করলে হয় 15, 15-এর সঙ্গে 3 যোগ করলে হয় 18। দেখো কিলো 10⁻3, মেগা 10⁻6, গিগা 10⁻9, টেরা 10⁻12, আবার পেটা 10⁻15, আবার এক্সা 10⁻18। দেখো এই যে 8, 3, 6, 9, 12, তারপর হচ্ছে 15, 18, জিনিসগুলোকে লক্ষ্য করো। আর আরেকটা জিনিস এরা দেখো, কিলো তোমরা জানো, সে সময় তোমার ধারণা অনেকটাই আছে, মেগা গিগা টেরা পেটা, হ্যাঁ মেগা গিগা টেরা পেটা, তোমরা নিশ্চয়ই ফোন দেখেছো। এবার ফোনে তোমরা জিবি, টিবি এই জিনিসগুলোর নাম শুনেছো, এই যে জিবি, এই যে জিবি, টিবি এই নামগুলো শুনেছো তো, হ্যাঁ তারপর কেবি, ওকে কেবি নামগুলো শুনেছো। দেখো গিগাবাইট, জিবি ফুল ফর্ম কি, গিগাবাইট, গিগাবাইট, তারপর হচ্ছে টেরাবাইট, টেরাবাইট, টেরা, কিলোবাইট, কে হচ্ছে কিলোবাইট। এবার দেখো যে গিগা, গিগার থেকে বড় কি টেরা, ওকে গিগার আগে কি আছে মেগা, ঠিক আছে। এবার এই জিনিসগুলো তোমরা জানি না কতটা রিলেট করতে পারবে। তো দেখো গিগার আগে রয়েছে কি মানে মেগা, মেগা 10⁻6, তারপর হচ্ছে গিগা 10⁻9, টেরা 10⁻12, পিটা 10⁻15, এক্সা 10⁻18। তো এখানে আমাদের বড় আর ছোট যে জিনিসগুলো ব্যবহৃত প্রসঙ্গগুলো শেষ হয়ে গেল। তো আমরা পরের চ্যাপ্টারে মানে পরের টপিকে যাওয়া যাক। এবার দেখো এই যে 1 ন্যানো সেকেন্ড ইজ ইকুয়ালস টু 10⁻⁻9 সেকেন্ড, মানে কিভাবে, তোমরা একটা জিনিস হয়তো ভুলে যাচ্ছ যে এখানে ন্যানো, ন্যানো কটাতে দেখতে পাবে, ন্যানো, ন্যানো কটাতে তোমরা ছোট প্রসঙ্গে দেখতে পেয়েছো যে ন্যানো মানে হচ্ছে, ন্যানোর ভগ্নাংশ 10⁻⁻9, অর্থাৎ ডেসি সেন্টি মিলি মাইক্রো, ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো, ওকে। এবার ডেসি সেন্টি তো 2টে চলে আছে, 1 2, মিলি হচ্ছে 3, মাইক্রো হচ্ছে 6, ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো হচ্ছে 10⁻⁹, ওকে। তাই ন্যানো সেকেন্ড বলেছে না, ন্যানো সেকেন্ড বলেছে যেহেতু তাই 10⁻⁹ সেকেন্ড বলা হচ্ছে, ঠিক আছে। 1 ন্যানো সেকেন্ড, তাহলে আজকাল বলি 1 ন্যানো সেকেন্ড ইজ ইকুয়াল টু কত সেকেন্ড, 10⁻⁹ সেকেন্ড, ওকে। এবার একটা দেখা যাক 1 মেগাডাইন, 1 মেগাডাইন equals to 10⁻6 ডাইন, ওকে 1 মেগাডাইন equals to 10⁻6 ডাইন। কারণ কি বল, এই যে 1টাই, এই যে 1, কারণ কি বলতো, মেগাডাইন, যে মেগা কথাটা দেখতে পাচ্ছ, মেগা, মেগাটা একটু বড় মানে বড় প্রসঙ্গ আমরা দেখেছি, ডেকা হেক্টা কিলো, মেগা, মেগা, ওকে ডেকা হেক্টা 2টে চলে যাচ্ছে, ডেকা হেক্টা 2টে চলে যাচ্ছে, তারপরে ডেকা হেক্টা কিলো 3, ডেকা হেক্টা কিলো, মেগা হচ্ছে 6, ওকে। তাহলে 10⁻6 ডাইন, যেহেতু মেগা আছে, মেগার হচ্ছে 10⁻6, তাই মেগা ডাইন যেহেতু এখানেও ডাইন বসে যাবে, ওকে। যেমন কি ন্যানো সেকেন্ড, ন্যানো মানটা এখানে বসিয়ে সেকেন্ড বসিয়ে দিলাম, তেমনই মেগার, এই যে মেগার মানটা বসিয়ে ডাইনটা এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল, সিম্পল জিনিস। তো চলো পরের টপিকে যাওয়া যাক। তো দেখো এখানে প্রমাণ মিটার, ঠিক আছে, প্রমাণ মিটার কাকে বলে, প্রমাণ মিটার বলতে কি বলছে বলতো, এই যে মিটার কথাটা দেখতে পাচ্ছ, মিটার, মিটার কথা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমরা মিটারের বিষয়ে আলোচনা করব। আর প্রমাণ মিটারের একটা হচ্ছে তোমার প্রাচীনতম সংখ্যা, মানে এমনি একটা সংখ্যা রয়েছে, একটা আধুনিক সংখ্যা রয়েছে, তো আমরা আধুনিকটা নিয়ে আলোচনা করব।
ঠিক আছে। তো তো দেখো প্রমাণ মিটার বলতে আগে আমরা সংজ্ঞাটার মাধ্যমে আমরা জানি, ঠিক আছে। প্রমাণ মিটার বলতে যে সংজ্ঞাটা সেটা হচ্ছে শূন্য মাধ্যমে আলো 1/299792458 সেকেন্ডে যতটা পথ অতিক্রম করে তাকেই প্রমাণ মিটার বলে। ওকে, তাকেই প্রমাণ মিটার বলে। দেখো প্রমাণ মিটার বলতে কি বলছে, সহ আমি তোমাদের সংখ্যা মাধ্যমে নামে একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো শূন্য মাধ্যমে বলতে অর্থাৎ ধরো নিচে ধরো এখানে এইটা ধরো আমাদের পৃথিবী, ঠিক আছে, এটা ধরো আমাদের পৃথিবী, আশা করি দেখতে পাচ্ছ সবাই, এইটা ধরো আমাদের পৃথিবী। এবার পৃথিবীর ওপরে কি আছে, মহাকাশে না তো নৌকা চলে, না ট্রেন চলে, না গাড়ি চলে, না ঘোড়া চলে, কিছু চলে না, অর্থাৎ শূন্য মাধ্যম। এখানে কি যান চলাচলের জন্য তোমার ট্রেন মাধ্যম, জল মাধ্যম, স্থল মাধ্যম রয়েছে, তো রেল মাধ্যম রয়েছে, বাট ওখানে শূন্য মাধ্যম মানে কোনো মাধ্যমই নেই, ওই যে তার কথা শূন্য মাধ্যমে আলোচনা করতে হবে, শূন্য মাধ্যম। তো এটা হচ্ছে শূন্য মাধ্যম, ঠিক আছে। এবার এই শূন্য মাধ্যমে আলো আমরা জানি আলো সরল রৈখিক গতিপথে চলে, ঠিক আছে। এই শূন্য মাধ্যমে আলো 1/299, এই যে 1/299792458 সেকেন্ডে, নট 1 সেকেন্ডে, 1/299792458 সেকেন্ডে যতটা পথ অতিক্রম করে তাকে বলা হচ্ছে প্রমাণ মিটার। অর্থাৎ আমি যদি অ্যানিমেশনের মাধ্যমে বোঝাতে চাই, তাহলে ধরো পৃথিবীর ওপরে মহাকাশ, হ্যাঁ পৃথিবীর ওপরে মহাকাশ। এবার ধরো আলো এখান দিয়ে যাচ্ছে, ঠিক আছে, আলো এখান দিয়ে যাচ্ছে শূন্য মাধ্যমে, আমি সংখ্যাটা বলতে তোমাদেরকে বোঝাচ্ছি। শূন্য মাধ্যমে আলো 1/299792458 সেকেন্ডে যতটা পথ অতিক্রম করে তাকে বলা হচ্ছে প্রমাণ মিটার। আবার বলছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রমাণ মিটার কাকে বলে, মহাকাশ অর্থাৎ দেখো শূন্য মাধ্যমে আলো, দেখো এখানে দেখাচ্ছি, শূন্য মাধ্যমে আলো 1/299792458 সেকেন্ডে যতটা পথ অতিক্রম করে তাকে বলা হচ্ছে প্রমাণ মিটার। এই ডিজিটটাকে ভালো করে মনে রাখো, শূন্য মাধ্যমে আলো 1/299792458 সেকেন্ড যতটা পথ অতিক্রম করে তাকে বলা হচ্ছে প্রমাণ মিটার। প্রমাণ মিটার কাকে বলা হচ্ছে, শূন্য মাধ্যমে আলো 1/299792458 সেকেন্ড যতটা পথ অতিক্রম করে তাকে বলা হচ্ছে প্রমাণ মিটার। আবার বলছি প্রমাণ মিটার কাকে বলে, শূন্য মাধ্যমে আলো 1/299792458 সেকেন্ড যতটা পথ অতিক্রম করে তাকে বলা হচ্ছে কি প্রমাণ মিটার, হ্যাঁ। তো এটা কি প্রমাণ মিটার বলা হচ্ছে। তো প্রমাণ মিটার এর সম্বন্ধে একটা খুব ভালো ফ্যাক্টস একটা জিনিসটা আছে, তো সেটা হচ্ছে 1 মিটারের 100 ভাগ, মানে ধরো 1 মিটারের 100 ভাগের 1 ভাগকে বলে 1 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? দেখো 100 ভাগের 1 মিটারের 100 ভাগের 1 ভাগকে বলা হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে। মানে কি, অর্থাৎ ধরো 1 মিটার বলতে ধরো আমি যদি এখান থেকে এতটা ধরি, এটা হচ্ছে 1 মিটার, ধরো আমি ধরছি এটাকে 1 মিটার, ঠিক আছে, এটাকে আমি 1 মিটার ধরছি। এই 1 মিটার বলতে কি এখানে 100%, ঠিক আছে, 100%। এবার 100 মানে এই 1 ভাগের 1 মিটারে 100 ভাগের 1 ভাগ বলতে ধরো আমি এইটুকু জাস্ট আমি এইটুকু জায়গাকে আমি দেখছি, এইটুকু জায়গাকে বলা হচ্ছে 1 সেন্টিমিটার। আশা করি দেখতে পাচ্ছ সবাই, হ্যাঁ। এই যে এইটুকু জায়গাকে হ্যাঁ এই যে এইটুকু জায়গাকে 1 সেন্টিমিটার বলা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কি আবার বলেছি প্রমাণ মিটার কাকে বলে, শূন্য মাধ্যমে আলো 1/299792458 সেকেন্ডে যতটা পথ অতিক্রম করে তাকে বলা হচ্ছে প্রমাণ মিটার। আর 1 মিটারে 100 ভাগের 1 ভাগকে বলা হয় 1 সেন্টিমিটার। ওকে, এবার প্রমাণ সময় সম্বন্ধে জানা যাক। দেখো সেকেন্ডের সংখ্যা তোমরা আশা করি দেখতে পাচ্ছ সবাই, এই যে সেকেন্ডের সংখ্যা বলতে কি বোঝো, হ্যাঁ এই যে সেকেন্ডের সংখ্যা বলতে কি বোঝো এইটাকে আমরা আলোচনা করব। দেখো সেকেন্ডের সংখ্যা
সেকেন্ডের সংখ্যা বলতে কি বলতো, টিক টিক যে করে এই সেকেন্ড, ওই সেকেন্ড, বুঝলে? দেখো এই সেকেন্ডের সংখ্যার মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিলে খুব তোমাদের সুবিধা হবে, আমি জানি। দেখো সংখ্যাটা হচ্ছে গড় সৌরদিন, গড় সৌরদিন ৮৬,৪০০ ভাগের, গড় সৌরদিন ৮৬,৪০০ ভাগের ১ ভাগকে বলে 1 সেকেন্ড। বুঝতে পেরেছো? অর্থাৎ আশা করি দেখতে পাচ্ছ সবাই। দেখো গড় সৌরদিন কাকে বলা হয়, মানে সেকেন্ডের সংখ্যা কাকে বলা হচ্ছে, এটা হচ্ছে আধুনিক সংখ্যা। আমরা আধুনিক সংখ্যা নিয়ে আলোচনা করবো, নট পুরোনো সংখ্যা। দেখো গড় সৌর মানে সেকেন্ডের সংখ্যা কি, গড় সৌরদিন ৮৬,০০০। দেখো এই ডিজিটটাকে মনে রাখো, যেমন প্রমাণ মিটারের ক্ষেত্রে শূন্য মাধ্যমে আলো 1/299792458 সেকেন্ডে যতটা পদযুগ্ম তাকে বলা হচ্ছে প্রমাণ মিটার। ওই যে 1/299792458 ওই যে তোমার যে ডিজিটটা, ওই ডিজিটটাকে যেমন মনে রাখতে হবে, তেমনি সেকেন্ডের সংখ্যাতে গড় সৌরদিন ৮৬,৪০০ ভাগের 1 ভাগকে বলা হচ্ছে 1 সেকেন্ড। অর্থাৎ ৮৬,৪০০ ভাগের 1 ভাগকে বলা হচ্ছে 1 সেকেন্ড। এই জিনিসটাকে খুব ভালো করে মনে রাখতে হবে, আশা করি তোমরা পারবে, আমি জানি তোমরা পারবে। তো দেখো অর্থাৎ আমি যদি একটা ডায়াগ্রাম এঁকে যদি বোঝাতে হয়, অর্থাৎ ধরো একটা, এই আমি একটা বৃত্ত আঁকি, এইটা ধরো গড় সৌরদিন, গড় সৌরদিন ধরো এটা, এটা ধরো গড় সৌরদিন। ওকে, এবার এইটা হচ্ছে ৮৬,০০০, সরি এটা হচ্ছে ৮৬,৪০০ ভাগ, ঠিক আছে? এবার ৮৬,৪০০ ভাগে এই 1 ভাগকে, এই যে ধরো এই যে এই 1 ভাগকে বলা হচ্ছে কি 1 সেকেন্ড বা 1 সেকেন্ড। বুঝতে পারছো তোমরা সবাই? মানে এত বড়, মানে গড় সৌরদিন ৮৬,৪০০ ভাগে 1 ভাগকে, ৮৬,৪০০ ভাগে মাত্র 1 ভাগকে বলা হচ্ছে 1 সেকেন্ড। তোমাদের আমি হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি, গড় সৌরদিনের ৮৬,৪০০ ভাগের 1 ভাগকে বলা হচ্ছে 1 সেকেন্ড। বুঝতে পারছো তোমরা? অর্থাৎ দেখো এই ধরো ৮৬,৪০০ ভাগ, এইখানকার এই যে 1 সেকেন্ডে দেখতে পাচ্ছ, এই যে এইটুকু পুট কেটে 1 সেকেন্ড, এই যে দেখতে পাচ্ছ তোমরা, আশা করি এই যে এটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে কি আবার বলি, সেকেন্ডের সঙ্গে কাকে বলা হচ্ছে, গড় সৌরদিন ৮৬,৪০০ ভাগের 1 ভাগকে বলা হচ্ছে 1 সেকেন্ড। এবার ধরো এই যে সেকেন্ডের সংখ্যাতে এসআইতে আমরা জানি, এসআইতে সময়কে রিপ্রেজেন্ট করা হয়, এসআইতে সময়কে রিপ্রেজেন্ট করা হয় সেকেন্ড দ্বারা, সেকেন্ড দ্বারা। আবার সিজিএসএও সে সময়কে সেকেন্ড দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? মানে অর্থাৎ এস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো তো কিছু ফ্যাক্টস তোমরা জেনে নাও, তোমরা হয়তো তোমরা জানো। দেখো 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড, আশা করি সবাই জানো। 1 আওয়ার ইকুয়ালস টু 60 মিনিটস। ওকে, তারপর হচ্ছে 1 শতাব্দী, 1 শতাব্দী, দেখো শতাব্দীর মধ্যে আছে 100, 1 শতাব্দী বলতে 100 বছর, ঠিক আছে? 1 শতাব্দী বলতে 100 বছর। আর 1 দশক, দশক মানে 10 আসছে, অর্থাৎ 10 বছরকে বোঝাচ্ছে। আশা করি তোমরা সবাই জানো 1 মিনিট মানে 7 সেকেন্ড, 1 আওয়ার মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 শতাব্দী মানে 100 বছর, 1 দশক মানে 10 বছর। হ্যাঁ, তোমরা সবাই জানো। তো আমরা পরবর্তী টপিকে আমরা আলোচনা করব। দেখো গড় সৌরদিন কাকে বলা হচ্ছে, সৌরদিন কাকে বলা হচ্ছে? সৌরদিন কথাটার মধ্যে সূর্য লুকিয়ে রয়েছে। সৌরদিন বলতে আমরা সূর্যের দিন বলা হচ্ছে, সূর্যের দিন। বুঝতে পারছো? আমরা বুঝতেই পারছি সৌরদিন মানে সূর্যের দিন, সৌর বলতে সূর্যকে বোঝানো হচ্ছে। দেখো সংজ্ঞাটা হচ্ছে কিছুটা এরকম, যে সময়ের ব্যবধানে সূর্য পৃথিবীকে ভৌগোলিক মধ্যরেখাকে পর পর 2 বার অতিক্রম করে
তাকে সৌরদিন বলে। তাকে সৌরদিন বলে। সৌরদিন কাকে বলে? হ্যাঁ, দেখতে পাচ্ছ আশা করি সবাই। দেখো, যে সময়ের ব্যবধানে সূর্য পৃথিবীকে ভৌগোলিক মধ্যরেখাকে পর পর 2 বার অতিক্রম করে, তাকে সৌরদিন বলে। সৌরদিন কাকে বলে? আবার বলছি, যে সময়ের ব্যবধানে সূর্য পৃথিবীকে ভৌগোলিক মধ্যরেখাকে পরপর 2 বার অতিক্রম করে, দেখো বুঝে, দেখো পরপর 2 বার অতিক্রম করে তাকে সৌরদিন বলে। ঠিক আছে, তাকে সৌরদিন বলে। যদি একে বোঝাতে হয় তাহলে কিছুটা এরকম দেখাবে। ধরো, এই ধরো পৃথিবী, আর্থ, এটা ধরো সান। ঠিক আছে, এবার এই সান পৃথিবীকে 2 বার অতিক্রম করবে। কোথায় কোথায় অতিক্রম করবে? পৃথিবীর মধ্যরেখাকে। এই পৃথিবীর মধ্যরেখাকে 2 বার অতিক্রম করলে একে সৌরদিন বলা হবে। সোলার ডে বলা হচ্ছে, সোলার ডে বলা হবে। ঠিক আছে, আবার জেনে নাও, যে সময় ব্যবধানে সূর্য পৃথিবীর ভৌগোলিক মধ্যরেখাকে পরপর 2 বার, আমি জোর দিচ্ছি যে পরপর 2 বার অতিক্রম করে তাকে সৌরদিন বলে। এবার জানা যাক গড় সৌরদিন কাকে বলে। ঠিক আছে, গড় সৌরদিন কাকে বলে? গড় সৌরদিন কাকে বলে? দেখো, গড় সৌরদিন, এই যে গড় কথাটা আছে না, গড় 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 বলতে আমরা কি জানছি? ভাগ বা অ্যাভারেজ। গড় বলতে আমাদের মাথায় দুটো অপশন আসছে, একটা হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ গড়ের মধ্যে পড়ে অ্যাভারেজ, আরেকটা হচ্ছে ভাগ, ভাগ করা। ওকে, কোনো কিছুকে ভাগ করা। ধরো আমি 2 এর সঙ্গে 4 কে ভাগ করব, 4 এর সঙ্গে 2 কে ভাগ করব, এরকম একটা ব্যাপার। গড় সৌরদিন হচ্ছে কিছুটা এরকম। হ্যাঁ, গড় সৌরদিন কিছুটা এরকমই। দেখো, আমি যদি তোমাদের ছবি দেখে এখানে দেখাই, এই ধরো পৃথিবী, এই ধরো সূর্য, ঠিক আছে, আর্থ, সান। ঠিক আছে, এবার ধরো এই যে পৃথিবীর যে এই যে রয়েছে, এই যে যে মূল মধ্যরেখাটা রয়েছে, এই যে মূল যে এই যে মূল যে মধ্যরেখাটা রয়েছে, এই যে মূল মধ্যরেখা, ঠিক আছে, মূল মধ্যরেখা। তো আমি তো এখন ভূগোলের ক্লাস করাবো না, তো ভূগোলের ক্লাস তো এখন করাবো না। তো অক্ষরেখা, রেখা আছে অক্ষরেখা, আর অক্ষরেখার মধ্যে মেন হচ্ছে রেখা হচ্ছে অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা, আর এর মধ্যে দ্রাঘিমা রেখার মধ্যে মেন হচ্ছে মূল মধ্যরেখা বা মধ্যরেখা। ঠিক আছে, মূল মধ্যরেখা নিচের উপর দিকে গেছে। এই যে মূল মধ্যরেখাটা, এই দেখতে পাচ্ছ, এই যে সোজা একটা দাগ, মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখাকে সূর্য যখন পর পর 2 বার অতিক্রম করবে, পরপর 2 বার যখন অতিক্রম করবে, তখন এইকে সোলার ডে বলবো। তাই তো, আমরা যেটা জানলাম সোলার ডে বলবো। তবে দেখো, আজকে যদি সোলার ডে হয় 4 ঘন্টায়, সোলার ডে হলো সোলার ডে ধরো হলো 4 ঘন্টায়, 4 আওয়ারে হলো। আবার কালকে তো 4 আওয়ারে নাও হতে পারে, কালকে ধরো হলো 11 আওয়ারে। ওকে, আবার পরের দিন হলো ধরো 2 আওয়ারে। এরকম দেখো, প্রত্যেক দিন তো এরকম করে তো বের করা যায়, মানে প্রত্যেক দিন তো এরকম করে, মানে প্রত্যেক দিন সোলার ডে কিরকম হবে এবার তো জানা যায় না। তাহলে কি করবে? এই যে এইগুলোকে সব কি করবে? যোগ করবে, সাম করবে। সাম করার পর যেটা আসবে সেটা 365 সঙ্গে ভাগ করা হবে। সাপোজ ধরো মোট আমার গড় সোলার ডে মান হচ্ছে আমার কত? সোলার ডে মান হচ্ছে আমার ধরো 15, আমি ধরছি, 15 হয় না, ধরো আমি 15, 365 দিয়ে আমি 15 ধরছি। ঠিক আছে, এবার 15 দিয়ে মানে 365 ভাগ 15, কারণ কেন 365 দিন আমাদের থাকে বছরে, একটা বছরে 365 দিন। আর একটা বছরে সূর্য পৃথিবীর ভৌগোলিক মধ্যরেখাকে কতবার অতিক্রম করেছে? 15 বার অতিক্রম করেছে, যার ফলে সোলার ডে হয়েছে।
এই সোলার ডের সঙ্গে এটাকে কাটাকুটি করলে হয় যেটা হবে সেটা 24, আই থিঙ্ক 24 হবে। এই সেই 24, আমি কিন্তু শিওর না 24ই হবে। হ্যাঁ, এই 24টাকে গড় মানে মিন সোলার ডে বলা আছে। মিন সোলার ডে কত? মিন সোলার ডে হচ্ছে 24। ওকে, মিন সোলার ডে 24। মানে আমাকে যদি জিজ্ঞেস করা তোমার সৌরদিন কত, সৌরদিন কত, মানে ধরো এক বছরে পৃথিবীর সৌরদিন কত, এবার আমি বলবো জানুয়ারির 1 তারিখে সৌরদিন 2 আওয়ার, জানুয়ারি 2 তারিখে 3 আওয়ার, আবার 4 তারিখে 6 আওয়ার, এরকম করে বলবো না। এবার সবকটা একটা এক বের করে সাম বের করে তার সঙ্গে 365 ভাগ করলে যেটা আসবে সেটাই আমাদের মিন সোলার ডে, মানে এক বছরে কতটা তোমার গড় সৌরদিন হচ্ছে সেটাই হচ্ছে তোমার তোমার কি বলবো, সেটাই হবে তোমার আমার গড় সৌরদিন। সেটাকেই আমরা বলবো যে আমার এক বছরে এতটা গেছে। ঠিক আছে, তো এর সংজ্ঞাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো গড় সৌরদিন দিতে পারো, গড় সৌরদিন। ওকে, দেখো আমি উপর থেকে দেখাচ্ছি। সৌরদিনের মান সারা বছর, দেখো সৌরদিনের মান সারা বছর সমান হয় না, তাই গড় মান নেওয়া হয়। কিভাবে গড় মান নেওয়া হয় আমি তোমাদের এখানে দেখেছি। দেখো গড় মান কিভাবে নেওয়া হয়, দেখো এক বছরের সমস্ত সৌরদিনের মানকে যোগ করা হয়। আমি তোমাদের এখানে দেখিয়েছিলাম কিভাবে যোগ করা হয়। এক বছরের সমস্ত সৌরদিনে যে দেখাচ্ছি যে সৌরদিনের মানকে যোগ করা হয়। সৌরদিনের মানকে যোগ করার পর 365, দেখো 365 দিন দিয়ে ভাগ করা হয়। দেখো আমি তোমাদের দেখিয়েছি ভাগ করাটা, এই ভাগ করা হয়। ভাগ করার ফলে যে গড় মান বেরোয়, এই ধরো এখানকার গড় মান দেখো কত বেরিয়েছে, 24 বেরিয়েছে। হ্যাঁ, এই গড় মান বেরিয়েছে 24। এই যে গড় মান পাওয়া যায় তাকেই গড় সৌরদিন বা মিন সোলার ডে বলা হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। তোমরা এটা দেখো আমার শর্ট কোশ্চেনে বা আমি ক্লাস 9-এ পড়ি, তোমরাও ক্লাস 9-এ পড়ো আশা করি। এই যে এটা আসতে পারে, শেক হলো সময়ের সবচেয়ে ক্ষুদ্রতম একক, ক্ষুদ্র একক বা ক্ষুদ্র একক বলা যেতে পারে, ক্ষুদ্রতম একক বলা যেতে পারে। ক্ষুদ্র একক বা ক্ষুদ্রতম একক। ঠিক আছে, কি শেক হলো সময়ের সবচেয়ে ক্ষুদ্রতম একক। শেক হলো সময়ের সবচেয়ে ক্ষুদ্রতম একক। ঠিক আছে, অর্থাৎ সময়ের সবচেয়ে ক্ষুদ্রতম একক কি, ন্যানো সেকেন্ড না, ন্যানো সেকেন্ড মানে না, সময়, এই যে সময়ের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে শেক। ঠিক আছে, তো চলো প্রমাণ আমি এবার পরের টপিকে আলোচনা করা যাক। দেখো এখানে কি লেখা আছে, এই দেখো কিলোগ্রামের সংজ্ঞা লেখা আছে। ঠিক আছে, কিলোগ্রামের সংজ্ঞাটা কি লেখা আছে দেখো তোমরা, হ্যাঁ কিলোগ্রাম সংজ্ঞা কি লেখা আছে দেখো, 4 ডিগ্রি সি। দেখো 4 ডিগ্রি সি বা 4 ডিগ্রি সি বলতে কি বোঝায় সেটা আমরা একটা আলাদা একটা শর্টস ভিডিওতে আমরা বলবো। 4 ডিগ্রি সি বা 277 কে উষ্ণতায় বিশুদ্ধ ভর বিশিষ্ট 1 লিটার এই দেখো এই যে 1 লিটার জলকে 1 কিলোগ্রাম বলা হচ্ছে। কত কিলোগ্রাম? 1 কিলোগ্রাম বলা হচ্ছে। আবার দেখো 4 ডিগ্রি সি বা 277 কে উষ্ণতায় বিশুদ্ধ ভর বিশিষ্ট 1 লিটার জলকে বলা হচ্ছে 1 কিলোগ্রাম। প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাতে গেলে অর্থাৎ ধরো এটা হচ্ছে 1 লিটারে, আমি নাম দেখাবো না, দেখতে পাচ্ছ সবাই আশা করি সবাই, এইটা একটা 1 লিটারের বোতল। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে এই যে 1 লিটার দেখতে পাচ্ছ তোমরা, এই যে 1 লিটার লেখা আছে। এই যে 1 লিটারের বোতলটা, ঠিক আছে, এবার এই যে 1 লিটারের বোতলে কি বলছে, 4 ডিগ্রি সি বা 277 কে উষ্ণতায়। ঠিক আছে, 4 ডিগ্রি সি বা 277 কে উষ্ণ বলতে মানে এই যে জলটা তোমার এমনি না, 4 ডিগ্রি সি বা 277 কে উষ্ণতায় থাকতে হবে। ওকে, এবার সেটা কখন থাকে কিভাবে থাকে এটা পরে সেপারেট ভিডিওতে নিয়ে আসবো ক্লাস 9-এর জন্য। ঠিক আছে, কিলোগ্রামের সংজ্ঞা কাকে বলা হচ্ছে কি আমি এই প্র্যাকটিক্যাল মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে বোঝাচ্ছি। কিলোগ্রামের সংজ্ঞা কাকে বলা হচ্ছে, 4 ডিগ্রি সি বা 277 কে উষ্ণতায় বিশুদ্ধ ভর বিশিষ্ট মানে জলটার ভর থাকতে হবে। মানে ধরো এই যে লেজার লাইটটার, ওকে হ্যাঁ এই লেজার লাইটটার ভর ধরো 25 গ্রাম, একটা ভর রয়েছে, তো তার মানে এই যে এটা ভর থাকতে হবে। তাহলে 4 ডিগ্রি সি বা 277 কে উষ্ণতায় বিশুদ্ধ ভর বিশিষ্ট 1 লিটার, তোমাদেরকে আবার দেখাচ্ছি এই যে 1 লিটার বিশুদ্ধ ভর বিশিষ্ট 1 লিটার জলকে 1 কিলোগ্রাম বলা হচ্ছে। তাহলে কি অর্থাৎ এই যে জলটা 1 লিটারে,
তাহলে কি 4°C বা 277 K উষ্ণতায় বিশুদ্ধ ভর বিশিষ্ট 1 লিটার জলকে 1 কিলোগ্রাম বলা হচ্ছে। ঠিক আছে, 1 কিলোগ্রাম বলা হচ্ছে। এবার আমরা প্রমাণ গ্রামে চলে আসবো, গ্রামের সংজ্ঞাতে। গ্রামের সংজ্ঞা কি বলে দেখো, গ্রামের সংজ্ঞা অনেকটাই সেম, তো তোমাদেরকে একটু পজ করে একটু দেখাচ্ছি তোমাদের। দেখো গ্রামের সংজ্ঞা, গ্রামের সংজ্ঞা বলতে কি বোঝাচ্ছে দেখো, 4°C সে একই 4°C বা 277 K উষ্ণতায় 1 সেন্টিমিটার কিউব জলকে গরম করলে যে ভর পাওয়া যায় তাকে 1 গ্রাম বলে। ঠিক আছে, তাকে এই যে 1 গ্রাম বলে। তাহলে কি আবার বলছি, 4°C বা 277 K উষ্ণতায় 1 সেন্টিমিটার কিউব জলকে গরম করলে যে ভর পাওয়া যায় তাকে 1 গ্রাম বলে। ঠিক আছে, তাহলে মানে আমি তোমাকে যদি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাতে চাই, প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাতে চাই, অর্থাৎ দেখো 4°C বা 277 K উষ্ণতায়, ঠিক আছে, আমি এই দেখো 4°C বা 277 K উষ্ণতায় 1 সেন্টিমিটার কিউব জলকে 1 সেন্টিমিটার কিউব জলকে, এবার আমি 1 সেন্টিমিটার কিউব একটা অনুপাতে আমি একটা জল নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই যে, এটা আমি লাইট ধরছি, এই জলটাকে আমি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ আশা করি সবাই, না হলে এই যে ক্যামেরাতে জুম করে দিচ্ছে, আর না দেখতে পারলে খুবই দুঃখিত। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে জলটা, আমরা এই জলটাকে মানে 1 সেন্টিমিটার কিউব জল হিসাবে আমরা ধরছি, 1 সেন্টিমিটার কিউব জল হিসেবে ধরছি। তাহলে কি 4°C বা 277 K উষ্ণতায় 1 সেন্টিমিটার কিউব জলকে গরম করলে যে ভর পাওয়া যায়, অর্থাৎ এই যে 1 সেন্টিমিটার কিউব জলকে গরম করলে যে ভর পাওয়া যায় তাকেই 1 গ্রাম বলা হচ্ছে। তাকেই কি বলা হচ্ছে? 1 গ্রাম বলা হচ্ছে। ওকে, এবার কিছু ফ্যাক্ট জেনে নেওয়া যায় গ্রাম কিলোগ্রাম সম্পর্কে। কেজি ক্যারেট দুশো মিলিগ্রাম। দেখো 1 টন বা 1 মেট্রিক টন, দেখো 1 টন বা 1 মেট্রিক টন বলে রাখি তোমাদের সুবিধার্থে, 1 টন বা 1 মেট্রিক টন ইকুয়াল একই জিনিস। ঠিক আছে, 1 টন বা 1 মেট্রিক টন ইকুয়াল টু কত? 1000 কেজি। ঠিক আছে, 1000 কেজি মানে 1 টন বা 1 মেট্রিক টন। এবার 22 ক্যারেট তোমরা রিলেট করেছো, যখন তোমার মা বাবা বা কেউ যখন তোমাদের বাড়িতে কেউ যখন সোনার দোকানে যায়, বা তুমি যখন কারোর সঙ্গে সোনার দোকানে যাও, দেখবে 22 ক্যারেট 1 ক্যারেট এরকম দেখাবে। এই যে ক্যারেট, যে কথাটা ক্যারেট একটা কি বলবো, একটা পরিমাণ একটা জিনিসের। তো এই ক্যারেট 1 ক্যারেট ইকুয়ালস টু কত? 200 মিলিগ্রাম ml/gm, অর্থাৎ 200 মিলিগ্রাম। ঠিক আছে, তো তারপরে এর সাথে যাওয়া যাক। এবার দেখো একটু এখানে দেখো, এসআই পদ্ধতিতে ক্ষেত্রফল বলতে কি বোঝো? আমরা ক্ষেত্রফল দু প্রকারের জানি। আচ্ছা, আমি যদি জুম আউট করি, দেখো ক্ষেত্রফল বলতে আমরা দু প্রকারের জানি। একটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ঠিক আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ জানি, আরেকটা হচ্ছে তোমার আছে বর্গক্ষেত্রের জানি। ঠিক আছে, একটা হচ্ছে বর্গক্ষেত্রের জানি, বর্গক্ষেত্রের একটু বেঁকে গেল। বর্গক্ষেত্রের জানি, বর্গ হচ্ছে বাহু ইনটু বাহু। ঠিক আছে, বাহু ইনটু বাহু অর্থাৎ বাহু স্কোয়ার। ঠিক আছে, বাহু ইনটু বাহু অর্থাৎ বাহু স্কোয়ার। ঠিক আছে, এবার
আমরা এসআই পদ্ধতি ও সিজিএস পদ্ধতিতে আমরা তো ম্যাথ পড়ছি না, কারণ কি করছি, ফিজিক্স পড়ছি, ফিজিক্যাল সায়েন্সে ফিজিক্স পড়ছি, যার ফলে তোমার ক্ষেত্রফলের একক এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কিছুটা অন্যরকম হবে। অর্থাৎ দেখো, আমাদের ক্ষেত্রফলের একক ক্ষেত্র যে কোনো কিছু দৈর্ঘ্য ভর সময় দ্বারা নির্ণয় করতে হয়। ঠিক আছে, আমি যদি তোমাদের একটু ভালো করে দেখাই, দেখো দৈর্ঘ্য, ভর আর সময়, ঠিক আছে, দৈর্ঘ্য, ভর আর সময়কে নির্ণয় করতে হয়, তাই তো? দৈর্ঘ্য, ভর, সময় দ্বারা আমি তিনটেকে দ্বারা সবকিছু নির্ণয় করতে পারবো, তাই তো? এবার দৈর্ঘ্যকে এসআই তে বলা হচ্ছে কি, দৈর্ঘ্যকে এসআই তে বলা হচ্ছে কি তোমার গ্রাম। সিজিএস এ এসআই দৈর্ঘ্যকে বলা হচ্ছে কি হ্যাঁ, তোমার হচ্ছে এসআই তে বলা হচ্ছে দৈর্ঘ্যকে গ্রাম বলছি, দৈর্ঘ্যকে যেন কি বলা হচ্ছে, একটু মিস্টেক হয়ে গেছিল। তো দেখো, দৈর্ঘ্য, ভর, সময়, হ্যাঁ, তিনটে দ্বারা মিসার করতে হয়। দৈর্ঘ্য, ভর, সময়কে দেখো, দৈর্ঘ্যকে আমরা এসআইতে কি প্রকাশ করি, দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করি আমরা কিলোগ্রাম দ্বারা, কিলোগ্রাম বলছি, দৈর্ঘ্যকে আমরা প্রকাশ কিলোগ্রাম বলছি। ওটাকে কি বলে জানো? ওটাকে আমি কি বলে, দাঁড়াও দেখছি, ওটাকে আমি কি বলে, আরে মিটার, বাবা মিটার। দৈর্ঘ্য, ভর, সময় এসআই দৈর্ঘ্য, ভর, সময় তিনটে দ্বারা মেজার করা হয়। এই দৈর্ঘ্য, ভর, সময়, এই দৈর্ঘ্যকে আমরা এসআইতে কি বলা হচ্ছে, মিটার। এসআইতে দৈর্ঘ্যকে মিটার বলা হচ্ছে। সিজিএস এ সেন্টিমিটার বলা হচ্ছে, কি বলা হচ্ছে, সেন্টিমিটার বলা হচ্ছে। ওকে, আবার ধরো এখানে যদি ভরে চলে আসি, ভরে এসআই পদ্ধতিতে ভরকে প্রকাশ করা হয় গ্রাম দিয়ে, আবার সিজিএস এর ভরকে প্রকাশ করা হয় গ্রাম দিয়ে, কেজি দিয়ে। আমারও ভুলিয়ে গেছে, কি বলতো, এসআই কে তোমার ভর দিয়ে এসআই কে ভরে প্রকাশ করা হয় কেজি দ্বারা, সিজিএস কে প্রকাশ করা হয় গ্রাম দ্বারা, জিএম দ্বারা, গ্রাম দ্বারা প্রকাশ করা যায়। আর এসআই এর সেকেন্ডই থাকে, অর্থাৎ তুমি একটু দেখে নাও তো। অর্থাৎ যদি দৈর্ঘ্য, ভর, সময় তিনটে মেজারমেন্ট থাকে, এই দৈর্ঘ্য, ভর, সময় তিনটের মেজারমেন্টের মধ্যে যদি এসআই তে যদি দৈর্ঘ্যকে মাপা হয়, অনলি দৈর্ঘ্যকে মাপা হয়, তাহলে দৈর্ঘ্য, ভর, সময়ের মধ্যে এসআই তে দৈর্ঘ্যকে মাপা হবে মিটার দ্বারা, বা ভরকে মাপা হবে কেজি দ্বারা বা কিলোগ্রাম দ্বারা, এবং সময়কে মাপা হবে সেকেন্ড দ্বারা। আবার সিজিএস এ দৈর্ঘ্য মাপা হবে সেন্টিমিটার, ভরকে হচ্ছে সিজিএস গ্রাম, আর সময় হচ্ছে কি দিয়ে মাপা হয়, সেকেন্ড দ্বারাই মাপা হয়, দুটোকে সেকেন্ড দ্বারাই মাপা হয়। এবার দেখো, এবার আমি যদি বলি এই দুটো না যে কোনো একটা দ্বারা প্রকাশ করো, তাহলে তো হবে না, যখন বলে দেবে তখন। এর জন্য আমাদের এখানে এসছে মাত্রীয় সংকেত। কি এসছে? মাত্রীয় সংকেত। এখানে আছে মাত্রীয় সংকেত এসছে, এখানে আছে মাত্রীয় সংকেত। মাত্রীয় সংকেত বলতে এই যে দৈর্ঘ্য, ভর আর সময়, ঠিক আছে। আবার বলে দিচ্ছি, এসআই তে দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় মিটার দ্বারা, ভরকে প্রকাশ করা হয় কিলোগ্রাম দ্বারা, আর সময়কে প্রকাশ করা হয় সেকেন্ড দ্বারা। সিজিএস এ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় সেন্টিমিটার দ্বারা, ভরকে প্রকাশ করা হয় গ্রাম দ্বারা, আর সময়কে প্রকাশ হয় সেকেন্ড দ্বারা। মাত্রা সংকেত বলতে দৈর্ঘ্যকে আমরা কি বলি, লেন্থ বলি না, লেন্থ, লেন্থ বলি না, এই লেন্থ মানে দৈর্ঘ্য। আমি যদি বলি এই যে এই পেনটার লেন্থ কত রে, এই লেন্থ কথাটা, লেন্থ মানেই হচ্ছে দৈর্ঘ্য, আর লেন্থের যে বড় অক্ষর এলটাই হচ্ছে তোমার দৈর্ঘ্য। একটু বড় করে লিখি, এল, ঠিক আছে। দৈর্ঘ্য। ভর বলতে কি মাস কথাটা হয়তো তোমরা প্রথম শুনছো বা অনেকেই শুনেছে, মাস বুঝলে, অ্যাটমসফেরিক মাস। হ্যাঁ, তোমার মাস বলতে ভর বোঝায়। এই যে মাসের এই যে বড় হাতের এম কে বলা হচ্ছে এম, আর সময়কে সেকেন্ড দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এম, সময়কে সেকেন্ড দ্বারা রিপ্রেজেন্ট করা বলা হচ্ছে টি। অর্থাৎ সময়ের ইংলিশ কি? সময়ের ইংলিশ হচ্ছে টাইম, TIME, টাইম। টাইমের বড় হাতের যে টিটা, এই টিটা এখানে এসে, অর্থাৎ LMT বা MTL যাই বলা হোক, মাত্র সংকেত, ঠিক আছে। এবার এর দ্বারা বা দৈর্ঘ্য, এবার এখানে যদি দেখি যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে,
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার এখানে যদি দৈর্ঘ্য এল আর একটা প্রস্থ এল, অর্থাৎ ধরো এই যে জ্যামিতি বক্সটা, এই ধরো এই জ্যামিতি বক্সটার কি, যে দৈর্ঘ্য রয়েছে এখান থেকে এতটা দৈর্ঘ্য রয়েছে, আবার কি প্রস্থও রয়েছে এখান থেকে এতটা, মানে এটাও একটা লেন্থ আবার এটাও একটা লেন্থ, ঠিক আছে, অর্থাৎ দুটো লেন্থ। ফিজিক্সের ভাষায় আমরা দৈর্ঘ্য প্রস্থ দেখবো না, জাস্ট লেন্থ দেখবো, এটাও একটা লেন্থ, এটা একটা লেন্থ। তাহলে যদি আমরা দেখি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এটা একটা এল, এটা একটা লেন্থ, এটা একটা লেন্থ, তাহলে এল ইন্টু এল তাহলে কত হয়, এল ইন্টু এল হয় কি এল স্কোয়ার হয়তো। আবার যদি আমরা বাহু ইন্টু বাহু দেখি, যে বড় ক্ষেত্রে এখানে বাহু ইন্টু বাহু সেম জিনিস, বাহু ইন্টু বাহু ইজ ইকুয়াল টু এল ইন্টু এল ইজ ইকুয়াল টু এল স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সবাই, এল স্কোয়ার। এবার এই থেকে আমরা অনেক সূত্রগুলোতে আসবো, ফলে আমরা সূত্রগুলোকে আগে দেখাইনি। এবার আমরা কয়েকটা ক্ষেত্রফলে একক নিয়ে আলোচনা করব। 1 নম্বর যেটা, আচ্ছা ধরো এসআইতে হচ্ছে একটা হচ্ছে তোমার হচ্ছে একটা হচ্ছে এম স্কোয়ার হবে, ওকে, এম স্কোয়ার, অর্থাৎ আমি যদি এসআইতে যদি দেখি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, এসআইতে দেখি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেখি, তাহলে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এসআইতে দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় কি দ্বারা, দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় তোমার মিটার দ্বারা, মিটার, MITRE, মিটার। মিটারের এই যে এম, ছোট হাতের এমটা আমি এখানে দেখাবো, এম, ওকে, ইন্টু, এবার আমি কি দেখালাম, মাত্রা সংকেতে লেন্থ ইন্টু লেন্থ যেটা হয়, যে এল ইন্টু এল যেটা হয়, হ্যাঁ, ওখানে কি এটাও একটা লেন্থ, এই যে এটাও একটা লেন্থ, আবার এটা একটা লেন্থ, যত এটা দৈর্ঘ্য এটা প্রস্থ জানি, তবে এটা এক ধরনের লেন্থ, এটা একটা লেন্থ তো, তাহলে এল ইন্টু এল স্কোয়ার। এখানে এসআইতেও সেম, তোমার দৈর্ঘ্যকে কি প্রকাশ করা হয় তোমার এসআইতে মিটার দ্বারা, তাহলে কি এটা একটা দৈর্ঘ্য, এটাও একটা দৈর্ঘ্য ছোট, যার ফলে একে প্রস্থ বলা হচ্ছে, বাট এটা এক ধরনের দৈর্ঘ্য, তাহলে কি এটা হচ্ছে মিটার, এটাও মিটার, তাহলে মিটার ইন্টু মিটার কত হচ্ছে, মিটার ইন্টু মিটার হচ্ছে মিটার স্কোয়ার, ওকে, তাহলে আমরা লিখে দিচ্ছি এখানে মিটার ইন্টু মিটার স্কোয়ার। আবার সিজিএসে দেখতে গেলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, দৈর্ঘ্যকে আমরা কি সেন্টিমিটার দ্বারা প্রকাশ করা হয়, সেন্টিমিটার, ওকে, তাহলে কি আমি কি বললাম, এটা সরি, এই যে এটা একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য, তাহলে কি দৈর্ঘ্যকে সিজিএসে কি প্রকাশ করা হয়, সেন্টিমিটার দ্বারা, তাহলে এটাও একটা সেন্টিমিটার, মানে এটাও একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করা হয় সিজিএসে সেন্টিমিটার দ্বারা, সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার কত হবে, সেন্টিমিটারের স্কোয়ার, ওকে, তো এটাই আমরা এখানে লিখে দিই, সিজিএস হবে সেন্টিমিটারের স্কোয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে বর্গ, এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার বলা আছে, এটা হচ্ছে বর্গ মিটার বলা হচ্ছে, বর্গ মিটার, এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার, বলা হচ্ছে বর্গ সেন্টিমিটার। এবার আরেকটা ফ্যাক্টস তোমরা জেনে রাখো, 1 মিটার equals to 10 to the power 4 সেন্টিমিটার, 1 মিটার equals to 10 to the power 4 সেন্টিমিটার, ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ সবাই, 1 মিটার equals to 10 to the power 4 সেন্টিমিটার, ঠিক আছে। এবার হচ্ছে আমরা আয়তনের একক নিয়ে আলোচনা করব। এই দেখো আয়তনের একক, ঠিক আছে, এই আয়তনের একক জানার আগে আয়তনটা কি আসলে সেটা আমাকে জানা দরকার। ধরো একটা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে, এবার ধরো আয়তক্ষেত্রে আমার দৈর্ঘ্য মাপতে হবে, প্রস্থ মাপতে হবে, উচ্চতা মাপতে হবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দুটোই মাপতে হবে, আমার তিনটেই মাপতে হবে। তাহলে তিনটে মাপার জন্য কি করতে হবে, আমাদের সূত্রটা কি ছিল, আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই তো মনে পড়ছে সূত্রটা, ক্লাস 7 পড়েছিলাম আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, যদি আমরা এসআইতে প্রকাশ করি, এসআইতে দৈর্ঘ্য কি বলা হচ্ছে, দৈর্ঘ্যকে এসআইতে দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় মিটার দ্বারা, মিটার। আমরা তখন জেনেছিলাম যে এটা এক ধরনের দৈর্ঘ্য, এটা এক ধরনের দৈর্ঘ্য, এটা এক ধরনের ছোট দৈর্ঘ্য, বাট দৈর্ঘ্য, তাহলে কি এটাকে মিটার ধরবো,
তাহলে এটাকে আমরা মিটার ধরছি। আর উচ্চতাটা কি করব, উচ্চতা বলতে এই যে এই জায়গাটা বলা আছে এখান থেকে এই যে উচ্চতাটা কি করবে, দেখো উচ্চতা বলতে দেখো এই যে উচ্চতাটা দেখছো, দেখো এইটাও কিন্তু এক ধরনের এটা কিন্তু এক ধরনের কি বলবো দৈর্ঘ্য, এখান থেকে এতটা একটা দৈর্ঘ্য, বুঝলে? তো এটাকেও আমরা মিটারই ধরবো। তাহলে এম ইন্টু এম কত হবে, এম কিউব। সিজিএস এও তাই, সিজিএস এ কি হবে, সিজিএস ও তাই হবে, সিজিএস হবে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটার কিউব হবে। ঠিক আছে, তো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো, তোমরা তাও দেখিয়ে দিলাম একটু। এসআই তে হচ্ছে এম কিউব, সিজিএস এ হচ্ছে সেন্টিমিটার কিউব, ঘন সেন্টিমিটার সেন্টিমিটার কিউব। আচ্ছা, এই হলো আমাদের এই জিনিসটা, যেটা আয়তন বলতে আমরা এইটাই বুঝছি, আমরা মেইন জিনিসটা এইটাই বুঝছি আমরা।